যেদিন সকালবেলা নিজের মনের মতন করে কাজগুলো করতে পারি না, সেদিন কিন্তু রাতেরবেলায় আমি কাজগুলো আবার করে রাখি। সকাল আর রাতে কীভাবে ভাগ করে সমস্ত কাজগুলো করলাম সুন্দরভাবে, সেই সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো রাত পর্যন্ত থাকবো, তোমরা আমার সাথেই থেকো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তৃষ্ণার কমেন্টসের রিপ্লাইটা আমি আগে দিয়ে দিই। তৃষ্ণা আমার কাছে জানতে চেয়েছিল যে আমি শ্বশুর বাড়িতে আমার ঘরের দরজা খুলে আমি ঘুমাই কিনা, কারণ আমি বলেছিলাম যে আমার ঘরে সকালবেলা আমার শাশুড়ি মা জিনিসপত্র নিতে আসতেন, তো সেই জিনিসপত্রের খুটখাট আওয়াজ হতো। আর সেটা শুনেই কিন্তু তৃষ্ণা আমাকে আমার কাছে জানতে চেয়েছে। তো না, আমি দরজা তো খুলে ঘুমাতাম না, দরজা বন্ধ করেই ঘুমাতাম। বিয়ের মাত্র 15 দিন পর আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে। তোমাদের কাছে আমি এ গল্প অনেকবার বলেছি, তোমরা জানো। তো নতুন একটা বাড়িতে যখন আমি গিয়েছি, তো সেই বাড়িটার একদম অন্যরকম পরিবেশ। আর বিয়ের সময় আমার বয়সও কম ছিল। সেই সময় কিন্তু আমি একা ঘরে ঘুমানোর আমার অভ্যাস ছিল না। আমি বাপের বাড়িতেও কখনো একা একা ঘুমাইনি ঘরে। আর সে সময় তো অন্য বাড়িতে প্রশ্নই ওঠে না, তো আমার একটু একটু ভয় লাগতো। আর ওরাও চায়নি কেউ যে আমি একা ঘুমাই, যেহেতু আমি একটা কম বয়সী মেয়ে, ঘরে একা ঘুমাবো, এটা তো খারাপও লাগে না ওদের, যে ভয় পেতে পারি আমি, সেই জন্য। তো প্রথম দিকটাতে কিন্তু আমার সাথে আমার শাশুড়ি মা ঘুমাতেন। তো বেশ কয়েক মাস আমার সাথে ঘুমিয়েছিলেন উনি। আর আমার হাজব্যান্ড 8 মাস পরে কিন্তু এসেছিল। 8 মাস তো কম মাস না, অনেকগুলো মাস। তো তারপরে কিন্তু আমার সাথে ঘুমোতো। আমার ছোটো ননদের সাথে তো আমার খুব ভালো বন্ডিং ছিল, খুব গল্প করতাম। তো ওই ননদ আর তার মেয়ের কিন্তু তখন 3 বছর বয়স ছিল। তো এই 3 জনা আমরা ঘুমাতাম, গল্প হতো প্রচুর, খুব আনন্দের সঙ্গে দিনগুলো যেত। আমার হাজব্যান্ড ছিল না তো সেই কারণে, আর ওরও হাজব্যান্ড থাকতো না বাড়িতে, তো ওর মেয়ে নিয়ে আমাদের বাড়িতে থাকে। তো সেই থেকেই ওর আর আমার গল্প শেষ হতো না। তো এইভাবেই কিন্তু দিনগুলো যাচ্ছিল। তারপর যখন ওই আমার হাজব্যান্ড বাড়িতে আসলো, তো কি বলতো, ওই ঘরটাতে আমার যেই ঘরটা ছিল না, সেই ঘরে হচ্ছে আমার শাশুড়ি মারা সমস্ত জিনিস রাখতেন। এটা আমার বিয়ের আগে থেকেই, তো এটা কিন্তু ওনাদের একটা অভ্যাস ছিল। তো সেই কারণে এই ঘরে রাখা হতো। যখন সকালবেলা একদম ভোরবেলা দিকে হতো, তখন হয়তো আমি টয়লেটে গেলাম, কিংবা আমার হাজব্যান্ড গেলো, তখন কিন্তু আমরা আর দরজার ছিটকানি দিতাম না, জাস্ট ঠেলে রাখতাম। তো উনি তখন ঘরে আসতেন। তো এটাই ছিল কিন্তু সেই অভ্যাস থেকে ওই জিনিসটা। তো তখন উনি এসে নিয়ে যেতেন। আর ততক্ষণে আর কম বয়স তো উঠতে চাইতাম না, যদি একটুখানি বেশি বয়স এখনকার মতো হতো, তাহলে কিন্তু একটু আওয়াজেই উঠে পড়তাম। তো তখন ওই আওয়াজে ঘুমাতাম, আবার উঠতাম, জাগতাম, উঠতাম আর না। তো এটাই ছিল একটা কারণ। আর আমি এক বোন, আমার ফ্যামিলিতে আর কেউ নেই, এই কথা আমি অনেকবার বলেছি, অনেক ব্লগে বলেছি। তো সেই জন্য আর আমি কিছু বলছি না এখন। আর সময় হলে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব। আস্তে আস্তে আমার যে কথাগুলো আমি তোমাদেরকে বলতে পারিনি এখনও পর্যন্ত, আমার বলতে খুব ইচ্ছে করে, সেই কথাগুলো কিন্তু একদিন আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর বন্ধুরা, আমি তো বিয়ের সময় শাড়ি পরতাম, বিয়ের বেশ কয়েক মাস পরেছি। তো এটা শুনে কিন্তু ব্রততিও বলেছে যে ও শাড়ি পরতো, কারণ ওরও তো তখন কম বয়স। আমাদের মেয়েদের যখন বিয়ে হয় তখন কিন্তু প্রত্যেকেরই কম বয়স থাকে। একটা তো মিনিমাম 20 বছরের নিচে কারো হয় না, অবশ্য 20 বছরের ওপরেই থাকে। তো 20 বছরে 22, 23, 24 আমাদের সময় কিন্তু এরকম বয়সেই বিয়েটা হতো। তো এই সময় আমরা কিন্তু শাড়ি টাড়ি পরতে একদমই পারতাম না। তো ও বলেছে আমার মতন কিন্তু তালগোল পাকিয়ে ফেলতো। আর তখন কিন্তু শ্বশুরবাড়ির লোকরা একটু স্ট্রিকই ছিল না, যে এটাই পড়তে হবে। এখনকার শ্বশুরবাড়ির লোকগুলো কিন্তু সব পাল্টে গেছে। আমার ওই শ্বশুর শাশুড়িরাই কিন্তু এখন একদম বদলে গেছে। এখন তোমরা দেখো না, আমি যে চুড়িদার পরে থাকি, এখন কিন্তু তারা এই চুড়িদার পরে থাকা অবস্থাতে আমাকে দেখলেও কিন্তু কোনো খারাপ কিছু আর ভাবে না, বা কোনো কিছু কিন্তু বলেও না। যুগের সাথে সাথে কিন্তু তারাও আপডেট হয়ে গেছে, তাই না? আর যারা নিউ জেনারেশন শ্বশুর শাশুড়ি, তারা তো আছেই আছে, পুরনো লোকরাই কিন্তু আপডেট হয়েছে। তো এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর প্রথম প্রথম যখন আসতাম আমি হাওড়া স্টেশনে, এসে ওখানে আমাকে নিয়ে যেত টয়লেটে আমার হাজব্যান্ড। আমি চুড়িদার পরে আসতাম সেই রাজস্থান থেকে, তারপরে ওখানে গিয়ে আমাকে আবার চুড়িদার পাল্টে আমি শাড়ি পরে আসতাম। তোমার মনে পড়ে
আর আমার হাজব্যান্ড তখন বলতো যে না চুড়িদার পরেই বাড়ি চলো, কিছু হবে না। আমার শাশুড়ি মা কিছু বলতেন না, কিন্তু আমার শ্বশুরমশাই একটু অপছন্দ করতেন। আর দেখো বন্ধুরা, মাকে কিন্তু চা দিয়ে দিয়েছে, আর আমার হাজব্যান্ড কিন্তু চা আগেই খেয়ে নিয়েছে। সেটা আর আমি ক্যামেরা করিনি, সে কিন্তু ভোর 5টার সময় উঠেই আগে চা খেয়ে নিয়েছে। তো যাই হোক, ওই শ্বশুরমশাই তো অপছন্দ, তো সেই কারণে কিন্তু তাকে খুশি করার জন্যই কিন্তু আমি পড়তাম না। জোর করে পড়লে হয়তো কিছুই বলতো না, হয়তো বললেও শুনতাম না, কিন্তু সেটা কিন্তু আমাদের সময় আমরা বউরা করতাম না। তখন ভাবতাম যে না, ওনার যখন অপছন্দ সেটাকে কিন্তু প্রায়োরিটি দিই আর কি। তো যাই হোক, যুগের সাথে সাথে সেই লোকগুলোই কিন্তু বদলে যায়। আর এখন দেখো কি বানাচ্ছি, আলু ভাজা করছি। তো আমার হাজব্যান্ডের মানে কোনো রকম মানে রুটি দিয়ে কী খাবো কিছু খুঁজে পাচ্ছি না, তো কিছুটা পরিমাণে আলু নিয়ে আগে ভেজে দিচ্ছি। তবে আমি আলু দিয়ে কিন্তু একদমই রুটি ভাজা বলছি, রুটি কিন্তু আমি খেতে পারি না, মানে আমার পছন্দ নয় আলুর কোনো সবজি বা আলু ভাজা দিয়ে খাওয়া। যাই হোক, মাঝে মাঝে খেতে হয়। আর এই সুজি বানিয়েছিলাম আগের দিন, তোমাদের বলেছিলাম কি, তো সুজি না অনেকটা বানিয়ে ফেলেছিলাম, তো সেটা দিয়েই কিন্তু তিনজনেই ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এই দেখো, আজকে মা রান্না করেছে লাঞ্চে। কী কী করেছে আমি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে। তো সেই জন্য দেখেছো, একটা ছোটো মৌরলা মাছের ঝাল, আর ওই যে গ্লাস কাপ মাছ ছিল সেটা আলু পটল দিয়ে, আর কলমি শাক ভাজা দিয়ে ভাত আমরা খেয়ে নিয়েছি। নিয়ে কিন্তু এখন বিকেলবেলা তোমাদের সামনে এসেছি। মা থাকলে কিন্তু এই সুবিধে না, মায়ের হাতে রান্না খাওয়া যায়। মা আগে তো ভীষণই ভালো রান্না করতো, এখন একটু তালগোল পাকায়, তবে তাও অনেক অনেক ভালো করে আর কি। তো যাই হোক, মাকে আসলে আমি করাতে চাই না বেশি কাজ রান্না বান্না, তবে মা কিন্তু রান্না করতে ভীষণ মানে উৎসাহী। আমি দেখেছি মায়ের যতই কষ্ট হোক না কেন, রান্নার কথা বললে কিন্তু মা ভীষণ ভালোবাসে রান্না করতে। মা নিজেও খেতে ভালোবাসে, আর লোককে খাওয়াতেও কিন্তু খুব ভালোবাসে। তো যাই হোক, মাকে দিয়ে করাবো না, আজকে দিন করিয়েছি, কাল থেকে আমি নিজেই করব। আর মা সন্ধে পুজো দেয়, পুজোর পাঠ একদম মাকে দিয়ে দিয়েছি, ওটা আর আমি নেই, মা করবে। কারা কারা তোমরা মাকে দেখলে এরকম করো? আমি বলি এই পুজো দেওয়াটাই অনেক চাপের, তো 3 বেলা যদি মা পুজোটা দেয় তাতে কিন্তু আমার মানে অনেকটা সুবিধা হয়। আর বিশেষ করে এখন তো আমার হাজব্যান্ডও আছে, তো ও থাকলেও একটু কী বলো তো, একটু কথা গল্প বেশি হয়ে যায়, তো তো সেই জন্য আমার একটু দেরি হয়ে যায় সব কাজে। তো যাই হোক, পুজোটা মা দেবে যে কদিন থাকবে আমার কাছে আর কি। আর রান্নাবান্নাগুলো আমিই করবো, একটুখানি কুটে কাটে দেওয়া বলে না, সেটা তো মা করে। তো যাই হোক, ওটা করলেও আমার কিন্তু অনেক করা। তো বিকেলবেলা একদম দেখো আমি পুরো পরিষ্কার করে রাখলাম। তারপরে সন্ধে পুজো আমি কিছু দিইনি, আমি কিন্তু এডিটিংয়ে বসে গেছিলাম। দিয়ে মা সন্ধে পুজো দিয়ে আসলো, এবার কিন্তু আমি চা বসাচ্ছি, যে ঠিক আছে দুজনার জন্য 2 কাপ চা বসাই। আর আমাকে ছন্দা বলেছে যে ও নাকি মানে চা ছাড়া একদমই থাকতে পারে না, চা ও এত ভালোবাসে। তো অনেকেই আছো তোমরা যারা চা ভীষণ ভীষণ ভালোবাসো। আর চন্দার কিন্তু 2 ছেলে মেয়ে, ওরা 2 ছেলে মেয়েই নাকি সামনে মানে যাবে 2-1 বছরের মধ্যেই হয়তো বাইরে পড়াশোনা করতে। হ্যাঁ, বাইরে পড়াশোনা করতে গেলে অনেক কষ্ট। আমি তোমাদের সবাইকে বলছি, মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে, যাদের যাদের বাচ্চারা যাবে, যেরকম আমার মেয়ের থেকে 2-1 বছরের ছোটো আছো, তারা তো এই যাবে, ও 12 পাস করলে কেউ কেউ চলে যাবে, বা কেউ 10 ক্লাসের পরেও যেতে পারে। তো তাদের কথা আমি বলছি, যাতে তোমরা মানে যদি পারো তোমাদের কাছেই বাচ্চাকে রেখে দাও। অনেক কষ্ট আমি দেওয়ার পর আরও বেশি করে ফিল করেছি, কারণ যতক্ষণ কাছে থাকে ততক্ষণ ফিল করবে না, দূরে গেলে সবচাইতে বেশি ফিল হবে। আর দেখে তো জামাই আর শাশুড়ি মা দুজনা কিন্তু দুপাশে বসেছে, তো দুজনাকেই চা দিলাম। আর দেখাচ্ছি ওই যে গামছা, ওটা ওখানে কেন। আর মায়ের পেছনেও দেখো জামা কাপড়, ওগুলো ছাদ থেকে নিয়ে এসছে আমার হাজব্যান্ড। তো আমি বললাম যে ঠিক আছে রেখে দাও ওখানটাতে, একটু তোমরা চাটা খেয়ে নাও, তারপরে কাজ শুরু করি। দিনের বেলা না এই কাজটা আমি একদমই করতে পারছি না, জানো তো, সকালবেলাতে এতটা দেরি হয়ে যাচ্ছে, তো সকালবেলা করতে পারিনি। তো রাতেরবেলা কিন্তু এখন আমি ভেবেছি না, আজকে যত রাতই হোক আমি একটুখানি মানে পাল্টে পুল্টে দিই। অনেক দিন হয়েছে কিন্তু এই কভারগুলোকে পাল্টাইনি। তো দিনে সময় না পেলে তোমরা রাতেই কিন্তু এইভাবেই করে নিও আমার মতন করে, কিচ্ছু হবে না। কারণ যারা একদম মানে বিজি, সংসারে বেশি লোক থাকলে দেখবে তখন কিন্তু এইভাবেই হবে কাজ, তবে কাজ তো করতেই হবে। তো দেখো আমি কিন্তু দিনের কাজ রাতেই করে রাখছি, চাইলে সকালবেলা করতে পারতাম, কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় আমার হচ্ছে না, গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। আর বাড়িতে একটু মা আছে না, আমার হাজব্যান্ড আছে, তো একটু গল্প কথা বলতে গেলে যা হয় আর কি। আর আমাকে অনন্যা বলেছিল যে গোপাল ভাঁড়ের কথা বলতে, তারপরে আমাকে আরও কোন বোন আমাকে তৃষ্ণা নাকি আমি ভুলে গেছি, স্মৃতি, আমাকে কেউ বলেছিলে যে
গোপাল ভাঁড়ের গল্পগুলো বলতে। তো আমি ভেবেছি তোমাদেরকে বলবো, আর গোপাল ভাঁড়ের মানে বাড়িটাও আমি দেখাবো বলেছিল, কিন্তু জানো তো এবার আর যাওয়াই হলো না, আর এখানে বর্ষাও শুরু হয়ে গেছে। তো যাই হোক, নেক্সট যখন ওর বাবা অনেক দিনের ছুটি নিয়ে আসবে না, তখন কিন্তু আমি যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। কারণ তোমাদেরকে বলেছি যে গোপাল ভাঁড়ের বাড়ি কিন্তু আমি নিজেই দেখিনি। আর দেখেছো বন্ধুরা, এখানে কত কিছু, এটা হচ্ছে আমার প্রেশারের মেডিসিন, এখানটাতেই রাখি। কেন জানো তো, আমি শুদ্ধ ভুলে যাই। আমি যখন সকালবেলা জলখাবার খাই, খেয়ে এসে এখানটার মধ্যে এসি চালিয়ে একটু কিন্তু বসি, আর বসলেই তখন আমার মনে পড়ে যায় মানে ওই মেডিসিনের পাতাটা দেখে, তার জন্য ওখানেই রেখে দিই। অনেকেই আমরা রান্নাঘরেও রাখি, তো আমি রান্নাঘরে রাখি না। আমি মানে জানি বাস্তু মতে রান্নাঘরে নাকি মেডিসিন রাখতে নেই। তো সেটা নিয়ে মানে পরে তোমাদের সাথে মানে কোনো একদিন শেয়ার করব। আর বাস্তুমতে কি কি করলে বাড়ির ভালো থাকে সেটাও ভেবেছি একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে এখন হবে না, আমার হাজব্যান্ডরা মানে আমার বাড়ি সমস্ত খালি না হলে, খালি মাথায় একদম চুপচাপ নিরিবিলিতে কিন্তু এই সমস্ত করতে হয়। তো আমি ভেবেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো কারা কারা ইন্টারেস্টেড জানিও আমাকে, তাহলে কিন্তু আমি দেখাবো। এতে কিন্তু সত্যি ভীষণ উপকার হয়, আর সেই উপকারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর এই দেখো গুছিয়ে নিয়েছি জামা কাপড়, আর এবার দেখো কত উল্টো কাজ আজকে আমি করছি, কিচ্ছু করার নেই। এইটুখানি জাস্ট মুছে নিচ্ছি, রাত করে তো মোছামুছি করতে নেই, তবু আমি জাস্ট একটুখানি হালকা করে বুলিয়ে দিচ্ছি। কারণ কি বলো তো, আমি ওই যে বেডশিটটা তুলে দেবো এই কারণে, আর কিচ্ছু নয়। আর এই বেডশিটটা প্রচুর নোংরা হয়েছে, বাস হয়ে গেল কিন্তু আমার নেট অ্যান্ড ক্লিন কাজ ওটা। কারণ এই চাদরটা পাল্টানোর জন্যই আমি করলাম। আর এই খাটের যে পায়ের সাইডটা আছে, এদিকটা কিন্তু আমি দিনের বেলাতেও পরিষ্কার করতে পারবো, কিন্তু ধোয়া বেডশিট পেতে দিলে মাথার দিকটা কিন্তু পরিষ্কার করা যায় না। আর খুব ধুলো উড়ে, জানো তো, যদি এই ম্যাট্রেসটা আছে না, এটাকে বাইরে নিয়ে গিয়ে ভালো করে বারুন দিয়ে পিটিয়ে পিটিয়ে এই ধুলোগুলো তুলতে পারতাম, তাহলে মনে হয় পরিষ্কার হতো। তোমরা তো দেখলেই, আমি যে আমার ম্যাট্রেসের কভারটা তো দুদিন আগেই কিন্তু আমার হাজব্যান্ড ধুয়ে দিয়েছিল, তবুও ধুলো চলে আসে না ম্যাট্রেসের মধ্যে। বা তোষক থাকলে দেখবে তার মধ্যেও কিন্তু প্রচুর ধুলো আটকায়। কোথা থেকে আসে কি যেন, দেখো সারা ঘর বন্ধ, তারপরেও কিন্তু। আর সরিয়ে দিচ্ছে, দেখো কি বিচ্ছিরি লাগছিল না গামছাটা দেওয়াতে। আমার হাজব্যান্ড সব সময় গামছা দেয়, তবে এটা কিন্তু আমি দিয়েছি, আমার হাজব্যান্ড দেয়নি। ওটা কি বুঝতে পেরেছো, ফ্রিজের যে সবজি ঢাকি সেই কভারটা, মানে ওপরের কভারটা যেটা দিয়ে একটুখানি ঢেকে দিই, সেটাই কিন্তু দেখো আমি একটুখানি ধুয়ে দিয়েছি। ওটা খারাপ হয়ে গেছিলো, মানে একটা টমেটো না নরম হয়ে গলে লেগে গেছিলো এটার মধ্যে। তো সেই জন্য ওটা আমি ধুয়ে দিয়েছি, দিয়ে না ছাদে যাবো আবার নিচে যাব, আমি দিয়ে দিয়েছি এখানে, কারণ ফ্যান চলছিল। তো সেখানে শুকিয়েও গেল তাড়াতাড়ি। আর বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর শেয়ার করিনি, দুপুরে যা ছিল সেটাই। মাও নিচে চলে গেছে, দিয়ে এবার ও একটু ফোনে কথা বলছে, আমি এবার একটু এডিটিং করব, তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো, তারপরে কিন্তু ঘুমাবো। তো আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।